নমস্কার, ভিশন অ্যান্ড মিশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি 25 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স 25শে সেপ্টেম্বর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলে, যে সিরিজটা চলছে সেটা মেনলি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে লক্ষ্য করে আমরা এগোচ্ছি। এছাড়াও আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে আরও যেসব পরীক্ষাগুলো কভার হবে সেটা হচ্ছে ইউজিসি নেট এবং ডাব্লিউএপি। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেও আমরা এই ক্লাসে আলোচনা করছি। আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোর্স লঞ্চ হয়ে গেছে। কোর্সের প্রাইস এটা। তো শুধু আমরা পেড কন্টেন্ট ছাড়াও আমরা অনেক ফ্রি কন্টেন্ট দিচ্ছি। ফ্রি মক টেস্টের সুবিধা আছে, কিছু কিছু ক্লাস ফ্রিও থাকবে ভবিষ্যতে। তো এই ফ্রি কন্টেন্ট আপনারা যদি ফ্রি কন্টেন্টের লাভ উঠাতে গেলে আপনাদের কি করতে হবে, কি ভিশন অ্যান্ড মিশন ইউটিউব চ্যানেলকে ভিশন অ্যান্ড মিশন অ্যাপকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। সেই অ্যাপ ডাউনলোড করার পর ইউজ আনাদার মেথড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনাদের ফোন নম্বর দিয়ে লগ ইন করার পর দেখবেন আমাদের এই অ্যাপে এই মানে এই ব্যানারটা দেখতে পাবেন। এই ব্যানারে ক্লিক করার সাথে সাথেই আপনারা কোর্সের ভিতরে দেখতে পাবেন, ঠিক আছে? সেই কোর্সের ভিতরে যাবেন। কোর্সের ভিতরে যাওয়ার পর কন্টেন্ট অপশান আছে, সেই কন্টেন্টের ভিতরে আপনারা ফ্রি মক টেস্ট দিতে পারবেন। আপাতত দুটো মক টেস্ট আপলোড করা আছে, যেমন ইতিহাসের একটা মক টেস্ট আছে, ভারতের সংবিধানের একটা মক টেস্ট আছে। তো এই মক টেস্টগুলো আমরা দিয়েছি এবং ভবিষ্যতে আরও মক টেস্ট দেব। সুতরাং আমাদের এই অ্যাপটা ডাউনলোড করে আপনারা ফ্রি মক টেস্ট দেওয়া শুরু করুন। তো আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 যে অনুষ্ঠানটা হচ্ছে বা যে সামিটটা হচ্ছে সেটা কোন শহরে হচ্ছে? তো উত্তর হচ্ছে নিউ দিল্লি। ভারতের নিউ দিল্লিতে হচ্ছে। তো নিউ দিল্লির কোথায় হচ্ছে? নিউ দিল্লির ভারত মণ্ডপমে হচ্ছে, ঠিক আছে? ভারত মণ্ডপম। এই ভারত মণ্ডপম হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল মানে সামিট বা বৈঠকগুলো বা দেশীয় বিভিন্ন বৈঠকগুলো সেখানে করার একটা ফেসিলিটি, ঠিক আছে? তো ভারত মণ্ডপম কত সালে উদ্বোধন হয়েছিল বা কত সালে আহ, মানে উদ্বোধন হয়েছিল? তো এটা যখন G20 সামিট ভারতে হয়, G20 সামিট ভারতে কত সালে হয়েছিল? 2023 সালে হয়েছিল, ঠিক আছে? 2023 সালে যদি G20 সামিট যখন ভারতে হয় তখন এই ভারত মণ্ডপমকে উদ্বোধন করা হয়েছিল। তো এই যে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া, হ্যাঁ, এই ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়ার এই মানে সামিটটা বা যে বৈঠকটা, সেই বৈঠকটা আহ, কোন মন্ত্রণালয়ের আন্ডারে বা কোন মন্ত্রণালয় এর সাহায্যে এই বৈঠকটা হচ্ছে? তো বৈঠকটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফুড, ঠিক আছে? মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড প্রসেসিং, ঠিক আছে? ফুড অ্যান্ড প্রসেসিং। তো মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড প্রসেসিং কার কাছে আছে? সেটা হচ্ছে চিরাগ পাসওয়ানের কাছে আছে, ঠিক আছে? মন্ত্রী চিরাগ পাসওয়ানের কাছে আছে। চিরাগ পাসওয়ানের কাছে আছে। তো এই সামিট হওয়ার কারণ কি? সামিটটা হওয়ার কারণ হচ্ছে যাতে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে বা যে আমাদের যে ভবিষ্যতে যে গোলগুলো আছে বা যেই লক্ষ্যগুলো আছে সেই লক্ষ্যগুলোর মধ্যে নো পভার্টি বা কোনো থাকবে না, মানে কোনো মানে গরিব থাকবে না বা গরিবই থাকবে না, এবং কোনো হাঙ্গার বা ক্ষুধার মানে কেউ যাতে ক্ষুধার্ত না থাকে, সেই লক্ষ্যে এই সামিটগুলো অনুষ্ঠিত হচ্ছে, ঠিক আছে?
তো আমরা যখন হাঙ্গারের কথা আসলো তখন আমাদের ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ঠিক আছে? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 105, ঠিক আছে? এই ইন্ডেক্সগুলো জানা দরকার, ঠিক আছে? পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা আছে সেটাতে যাওয়া যাক। কি বলছে এখানে? 2025 সালের অক্টোবরে ভারত যে মেগা ড্রোন ড্রিল করবে তার নাম কি? মানে মেগা ড্রোন ড্রিল যেটা হবে অক্টোবর 2025-এ, সেটার নাম কি? কোল্ড স্টার্ট, ঠিক আছে? তো এই ড্রোন ড্রিলটা করার কারণ কি? আমরা জানি অপারেশন সিঁদুর হয়েছিল, হ্যাঁ? অপারেশন সিন্দুর হয়েছিল কত তারিখে? অপারেশন সিন্দুর হয়েছিল আমাদের 7ই মে 2025-এ। তো এই অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন ড্রোন ভারতের বিভিন্ন ভারতের বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাতে ড্রোন অ্যাটাকের মানে চেষ্টা করেছিল, সেগুলো বিফল হয়েছে। সেই ড্রোন অ্যাটাক থেকে কিভাবে রক্ষা করবে বা আমরা যে ড্রোনকে কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়ে একটা ড্রিল হবে বা একটা যুদ্ধ অভ্যাস হবে, ঠিক আছে? সেই যুদ্ধ অভ্যাসটা এটার নাম হচ্ছে কোল্ড স্টার্ট। এটা হচ্ছে ট্রাই সার্ভিস এক্সারসাইজ। হ্যাঁ, ট্রাই সার্ভিস এক্সারসাইজ মানে কি? ট্রাই সার্ভিস এক্সারসাইজ মানে হচ্ছে যেখানে আর্মি, হ্যাঁ, আর্মি, এয়ারফোর্স আর নেভি, মানে সবাই, নেভি, ঠিক আছে? মানে সবাই একসঙ্গে এই যুদ্ধ অভ্যাসে অংশগ্রহণ করবে, সেই কারণে এটা ট্রাই সার্ভিস মানে যুদ্ধ অভ্যাস বলা হচ্ছে। তো কোল্ড স্টার্ট কোথায় হবে? হোস্ট কোথায় হবে? হ্যাঁ, হোস্ট কোথায় হবে কোল্ড স্টার্ট? এটা হচ্ছে মধ্যপ্রদেশে হবে, ঠিক আছে? এমপিতে হবে, এমপিতে হবে। তো যখন এমপির কথা যখন আসলো, তো এমপি সম্পর্কে আমরা কিছু কিছু জিনিস জানি, হ্যাঁ? এমপি বা মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে কিছু রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে আমরা কিছু জানি। যেমন মধ্যপ্রদেশে যেমন বৈদিক ক্লক, ঠিক আছে? বৈদিক ক্লক বা বৈদিক ঘড়ি, ঠিক আছে, উদ্বোধন হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশে কি কি আছে? মধ্যপ্রদেশে আছে মহাকাল করিডোর হয়েছে, মহাকাল মন্দির আছে সেখানে, মহাকাল করিডোর হয়েছে। মহাকাল করিডোর হয়েছে। তারপরে এমপিতে আর কি কি হয়েছে? এমপিতে হচ্ছে একটা জিনিস, ইন্দোর। ইন্দোর হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট সিটি গোটা ভারতের মধ্যে। ইন্দোর, এটা হচ্ছে ক্লিনেস্ট সিটি। হুম। এছাড়াও এমপিতে 2027 একটা জিনিস হবে, সেটা হচ্ছে এমপির উজ্জয়ন। উজ্জয়ন, এমপির উজ্জয়ন যে শহরটা, সেটা কোন নদীর তীরে অবস্থিত? শিপ্রা নদীর তীরে। শিপ্রা নদীর তীরে অবস্থিত, শিপ্রা, ঠিক আছে? এই শিপ্রা নদীর তীরে শিপ্রা নদীতে কুম্ভ মেলা আয়োজন হবে, ঠিক আছে? কুম্ভ, সেই প্রয়াগরাজে যেটা হলো সেটা হচ্ছে মহাকুম্ভ, আর এটা হচ্ছে কুম্ভ মেলা। এটা কত সালে হবে? 2027 সালে হবে, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা যে নিউজটাতে ছিলাম সেই নিউজে মেনলি যুদ্ধ অভ্যাস সম্পর্কে আছে। তো যুদ্ধ অভ্যাস আমাদের ভারতের সঙ্গে আরো কয়েকটা দেশের যুদ্ধ অভ্যাস সম্পর্কে আমাদের জেনে নেওয়া যাক। তো আমি আলাদা করে লিখছি এদিকে, ঠিক আছে? কালো কালির পেনে লিখছি। তো যদি বলা হয় নোমাডিক এলিফ্যান্ট,
নোমাডিক এলিফ্যান্ট, এটা কোন দেশের সাথে ভারতের যুদ্ধ অভ্যাস হয়? তখন আমাদেরকে বলতে হবে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া, এই মঙ্গোলিয়া এই বছর নোমাডিক এলিফ্যান্ট হোস্ট করেছে, বা ওই দেশেই এই এক্সারসাইজটা হয়েছে। ঠিক আছে। আর হচ্ছে এক্সারসাইজের মধ্যে যদি আমরা বলি যুদ্ধ অভ্যাস, যুদ্ধ অভ্যাস আমি ফুল ফর্মে লিখছি না, আমি শর্ট ফর্মে লিখছি। যুদ্ধ অভ্যাস এটা কোন দেশের সঙ্গে হয়? ইউএস এর সাথে হয়। ঠিক আছে। আর এক্সারসাইজের মধ্যে যদি আমি বলি আহ, উম, কি বেশ বলিস, সূর্য কিরণ। ঠিক আছে, সূর্য কিরণ, সূর্য কিরণ এটা কার সঙ্গে হয়? নেপালের সঙ্গে হয়, নেপালের সঙ্গে হয়। আর হচ্ছে যদি বলি আম, থাক এই কটাই থাক, আপাতত মনে পড়ছে না, আবার মনে পড়লে লিখবো পরে। ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে মৈত্রী 2.0 যে প্রোগ্রামটা, ঠিক আছে, এই প্রোগ্রামটা লঞ্চ হয়েছে রিসেন্টলি। হ্যাঁ, এটার সেকেন্ড এডিশন চলছে। কত নম্বর এডিশন? সেকেন্ড এডিশন চলছে। এটা হুইচ অর্গানাইজেশন, মানে হুইচ অর্গানাইজেশন ব্রাজিল অ্যান্ড ইন্ডিয়ার এগ্রিটেক ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম। ঠিক আছে, মানে কথা আমি পুরোটা যদি পড়ি, মৈত্রী 2.0 প্রোগ্রাম লঞ্চ রিসেন্টলি ইন দিস in the second edition of which organizations ব্রাজিল ইন্ডিয়া এগ্রিটেক ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম। তাহলে কি বলছে, যে সম্প্রতি যে চালু হয়েছে যে মৈত্রী 2.0 প্রোগ্রামটা, এটা ব্রাজিলের ব্রাজিলের মানে এক কথায় এগ্রিটেক ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম। এটা ব্রাজিলের সঙ্গে ভারতের এগ্রিটেক ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম। এই প্রোগ্রামটা ভারতের কোন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে মানে এটা চলছে এই প্রোগ্রামটা? এটা হচ্ছে আইসিএআর। আইসিএআর এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। ঠিক আছে, এই আইসিএআর এর কারণে বা এই আইসিএআর এর সহযোগিতায় ভারতে গ্রিন রেভলিউশন হয়েছে, হোয়াইট রেভলিউশন হয়েছে, বা এক কথায় সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, এইসব জিনিসগুলো হয়েছে। ঠিক আছে। তো এই আইসিএআর এর সহযোগিতায় মৈত্রী 2.0 প্রোগ্রাম হচ্ছে। সেই প্রোগ্রামটা কি বলছে? এগ্রিটেক ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম। এখানে এগ্রিটেক মানে কি, যে এগ্রিকালচার বা চাষবাসের জন্য যে টেকনোলজি লাগে বা টেকনোলজি ব্যবহার হয়, তার তাদের মধ্যে ক্রস ইনকিউবেশন প্রোগ্রাম, মানে ভারত, আমরা ব্রাজিল থেকে কিছু শিখবো এবং ব্রাজিল আমাদের কাছ থেকে কিছু শিখবে, মানে টু ওয়ে লার্নিং, মানে এক কথায় মানে মানে ভারতও কিছু শিখবে, ব্রাজিলও কিছু শিখবে, এরকম জিনিসটা। তো ব্রাজিলের সঙ্গে ভারতের যে এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন এগ্রিমেন্ট হয়ে, মানে এগ্রিমেন্ট বলছে, বিভিন্ন প্রোগ্রাম চলছে। সেই প্রোগ্রামের মধ্যে মৈত্রী, ঠিক আছে, মৈত্রী মৈত্রী 1.1.0 কত সালে চালু হয়েছিল? সেটা হচ্ছে 2019 সালে চালু হয়েছিল। সেটা শেষ হয়ে গেছে, এবার মৈত্রী 2.0 প্রোগ্রাম চলছে। সেটা কোথায় অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে দিল্লিতে। ঠিক আছে। হ্যাঁ, এই প্রোগ্রামটি কোথায় অনুষ্ঠিত হবে? হোস্ট হচ্ছে দিল্লি। হুম, হোস্ট দিল্লি। হোস্ট হচ্ছে দিল্লি। তো আইসিএআর যদি বা এই ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের যদি আমরা বলি, এটা কত সালে আহ, ঠিক আছে, এটা দরকার না। এর হেড কে আছে? আইসিএআর এর হেড কে আছে এখন? হেড হচ্ছে মাঙ্গিলাল জাট। ঠিক আছে, মাঙ্গিলাল জাট, মাঙ্গিলাল জাট। আচ্ছা, এই আইসিএআর এর যে এটা, সেটা আমার আপাতত মনে পড়ছে না, আমি দেখে জানাচ্ছি যে প্রতিষ্ঠার সালটা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই নিউজে যখন আসছে তখন কবে, কত সালে সেটা স্থাপন হয়েছে,
ফাউন্ডেশন ডে সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আইসিআর এর ফাউন্ডেশন ডে হচ্ছে 1929 সালে। এটা হচ্ছে কত সালে? 1929। আমার মাথায় খেয়াল ছিল না, যাই হোক। 1929 সালে। তো ব্রাজিল তাহলে আমরা এইখানে যেটা ব্রাজিল সম্পর্কে আমরা কিছু জানবো। তো ব্রাজিলের সম্পর্কে কিছু জানবো। ব্রাজিলের যে এখন প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের নাম কি? প্রেসিডেন্ট হচ্ছে লুলা ডি সেলভা। ঠিক আছে, লুলা ডি সেলভা। হুম, বানানটা হচ্ছে লুলা ডি সেলভা, লুলা। ঠিক আছে, লুলা মনে রাখলেই হয়ে গেল, লুলা ডি সালভা, এরকম কিছু একটা নাম। ঠিক আছে। তো ব্রাজিলের যে ব্রাজিলের, এটা হচ্ছে সাউথ আফ্রিকার হচ্ছে লার্জেস্ট কান্ট্রি, সবচেয়ে বড় দেশ। তো ব্রাজিলের ক্যাপিটাল কি? ব্রাজিলের ক্যাপিটাল হচ্ছে ব্রাজিলিয়া। ঠিক আছে, ব্রাজিলিয়া, ব্রাজিলিয়া। তো ব্রাজিলের কারেন্সি বা মুদ্রা কি? ঠিক আছে, ব্রাজিলে কোন কারেন্সি চলে বা সেই মুদ্রাটার নাম কি? ব্রাজিলের মুদ্রার নাম হচ্ছে রিয়েল, রিয়াল। ঠিক আছে, রিয়াল। তো ব্রাজিল সম্পর্কে আমরা জানলাম। আর আরো কিছু জানার আছে ব্রাজিলে, যেমন হচ্ছে আহ, ব্রাজিলের G20 সামিট অনুষ্ঠিত হয়েছিল, সেটা মনে হয় 2024 সালে যত সম্ভব। ঠিক আছে, G20 2024, এটা লিখছি না কারণ এটা আমার কনফিউশন আছে, এটা আমি পরে জানাবো। অন্য ক্লাসে হয়তো আমি G20 নিয়ে যখন আলোচনা হবে তখন আমি জানিয়ে দেবো। তো পরবর্তী প্রশ্নটা কি? Which three African countries have recently announced their withdrawal from the International Criminal Court? মানে কি বলছে, কোন তিনটি আফ্রিকান দেশ সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত মানে আইসিসি, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এখান থেকে তাদের প্রত্যাহার করেছে। হ্যাঁ, বা তাদের মেম্বারশিপ সেটাকে তুলে নিয়েছে বা তারা প্রত্যাহার করেছে। তো সেটা কোন কোন দেশ? এক হচ্ছে মালি, হ্যাঁ মালি, বুরকিনা ফাসো আর নাইজার, এই তিনটে দেশ তাদের কি কি করেছে, মানে তাদের যে মেম্বারশিপ ছিল সেটাকে ক্যান্সেল করে দিয়েছে বা প্রত্যাহার করে নিয়েছে। ঠিক আছে, এবার যে তিনটে দেশ সম্পর্কে জানলাম, এদের ক্যাপিটাল সম্পর্কে আমরা জানবো। ক্যাপিটাল সম্পর্কে জানবো, যখন দেশের কথা যখন উঠছে তখন ক্যাপিটালের সম্পর্কেও জানতে হবে আমাদেরকে। তো প্রথমে হচ্ছে আমি শর্ট ফর্মে লিখছি, মালির ক্যাপিটাল হচ্ছে আবুজা। ঠিক আছে, আবুজা, মালির ক্যাপিটাল হচ্ছে আবুজা। মালির ক্যাপিটাল হলে, এবার নাইজারের ক্যাপিটাল কি আছে? নাইজারের ক্যাপিটাল হচ্ছে বামকো। ঠিক আছে, বামকো। আর নাইজার হলো, নাইজারের পর আছে বুরকিনা ফাসো। বুরকিনা ফাসোর ক্যাপিটালের নামটা একটু অদ্ভুত টাইপের, যাই হোক মেলা বড়। হ্যাঁ, আমি শর্ট ফর্মে লিখছি, এটা আপনারা গুগলে বা অন্য কোথাও দেখে আপনারা নোট যখন বানাবেন তখন সেটা লিখে নেবেন। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে ওয়াগাডুগু। ঠিক আছে, এটার নাম হচ্ছে ওয়াগাডুগু, আমি লিখিয়ে দিই। ঠিক আছে, তো উচ্চারণটা কেমন হবে? ওয়াগাডুগু, ওয়াগা, হুম, ডু গু, এরকম হবে উচ্চারণটা, ওয়াগাডুগু। ঠিক আছে, তো এইগুলো ক্যাপিটাল সম্পর্কে আমরা জানলাম। তো এবার আমরা আইসিসি বা ইন্টারন্যাশনাল কোর্ট, ক্রিমিনাল কোর্টের সম্পর্কে জানবো। হ্যাঁ, এখানে আমাদের দুটো কোর্ট আছে, ইন্টারন্যাশনাল দুটো কোর্ট আছে। এই দুটো কোর্টের মধ্যে আমরা একটু জানার চেষ্টা করব কোন কোর্ট, মানে দুটো কোর্টের সম্পর্কে আমরাই জানবো। তো এদিকে জায়গা আমি করে নিচ্ছি। তো প্রথমে যেটা কোর্ট আছে,
সিসি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। আর আই সিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই দুটো কোর্ট আছে। হ্যাঁ, আমি আরেকবার বলি, আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড, আর আইসিজে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। তো এই দুটোর সম্পর্কে আমরা কিছু জানবো। প্রথম কথা হচ্ছে এখানে আইসিজেতে এটা হচ্ছে প্রথমে হচ্ছে এটা ইউএন বডি না, এটা ইউএন এর সঙ্গে কোনো যোগ নেই। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হচ্ছে ইউএন বডি, ঠিক আছে, ইউএন বডি বা ইউনাইটেড নেশনের সঙ্গে এটা যুক্ত, ঠিক আছে। এটা ইউএন বডি আর এটা ইউএন বডি না। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে ভারত কি কোনটার সঙ্গে যুক্ত? ভারত এখানে আমাদের ইন্ডিয়া এটার সঙ্গে যুক্ত না। হ্যাঁ, আর এটা হচ্ছে ইন্ডিয়া এটার সঙ্গে যুক্ত। হুম, এটার সঙ্গে যুক্ত। তো ঠিক আছে, এবার আইসিসির সম্পর্কে আরো কিছু জানার ছিল। আইসিসিতে কতগুলো জাজ থাকে? 15টা জাজ থাকে। হ্যাঁ, এদের মানে এক কথায় এরা এদের হচ্ছে টার্ম কত সময়, মানে কত সময় ধরে এরা জাজ হিসাবে থাকতে পারে? এটা হচ্ছে 9 বছর পর্যন্ত এরা জাজ হিসাবে থাকতে পারে। এদের টার্ম হচ্ছে 9 বছর। হুম, টার্ম হচ্ছে 9 বছর। ঠিক আছে, তো পরের প্রশ্নতে আসা যাক। পরের প্রশ্ন হচ্ছে উড়িষ্যার কেওনঝড় জেলার কোন গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ, ই গভর্নেন্সের জুরি পুরস্কার জিতেছে? গতদিন আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে ই গভর্নেন্স সামিট যেটা চলছে, এই সেটা কোথায়, বিশাখাপত্তনমে বা ভাইজাগে যে চলছে ই গভর্নেন্স সামিট, 28তম, ঠিক আছে, এটা 28তম ই গভর্নেন্স সামিট। হুম, যেটা চলছে সেই 2025-এ যেটা চলছে তার রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে, বা সেটাতে যে অ্যাওয়ার্ডগুলো পাওয়া যায় সেই অ্যাওয়ার্ড সম্পর্কে আমাদের এই প্রশ্নতে জানবো। মানে গতদিন আমি জানিয়েছিলাম যে ই গভর্নেন্স যে সামিটটা চলছিল সেটা কোথায় চলছিল, ভাইজ্যাগে চলছিল, ঠিক আছে, ভাইজ্যাগে চলছিল বা বিশাখাপত্তনমে চলছিল, ঠিক আছে। তো এইখানে উড়িষ্যার কেওনঝড় জেলার আহ, কোন পঞ্চায়েত জুরি পুরস্কার জিতেছে? পঞ্চায়েতটার নাম হচ্ছে শাওকাতি গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। তো এই গ্রাম পঞ্চায়েতের যে ই গভর্নেন্সের যে তিনটে আমরা যে পুরস্কার পাওয়া গেছে, মানে ই গভর্নেন্স সামিট থেকে যে পুরস্কারগুলো বেরিয়ে এসছে সেই পুরস্কারগুলো আমরা জানবো। কে কোন মানে মানে কোন কোন রাজ্যের কোন কোন জায়গা বা কোন কোন পঞ্চায়েত সেই পুরস্কারগুলো পেয়েছে সেইগুলো আমরা জানবো। এখানে যেমন গোল্ডেন পুরস্কার যেটা পাওয়া যায়, ঠিক আছে, গোল্ডেন পুরস্কার পেয়েছে রোহিণী, মহারাষ্ট্রের রোহিণী, ঠিক আছে, মহারাষ্ট্রের রোহিণী। এর আগের বছরও হয়তো যত সম্ভব মেবি রোহিণী ছিল গোল্ডে। হ্যাঁ, রোহিণী গ্রাম পঞ্চায়েত। আর হচ্ছে সিলভার কোথায় পেয়েছে? সিলভার হচ্ছে এটা সিলভার যদি বলি সেটাতে পেয়েছে কে? এটা হচ্ছে ত্রিপুরার একটা গ্রাম পঞ্চায়েত যার নাম হচ্ছে ওয়েস্ট মজলিশপুর। ত্রিপুরার ওয়েস্ট মজলিশপুর। আর আরেকটা যেটা পুরস্কার হয় সেটা হচ্ছে জুরি পুরস্কার। এই জুরি পুরস্কারটা আমরা খবরে কভার করেছি। জুরি পুরস্কার হচ্ছে উড়িষ্যার সেই শাওকাতি গ্রাম পঞ্চায়েত পেয়েছে, ঠিক আছে। তো গ্রাম পঞ্চায়েত যখন আসলো তখন পঞ্চায়েতি রাজ দিবস কবে? পঞ্চায়েতি রাজ দিবস কবে?
ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ডে কবে? সেটা হচ্ছে 24শে এপ্রিল। ঠিক আছে, আমরা পালন করি হচ্ছে 24শে এপ্রিল। 24শে এপ্রিল এটাকে আমরা পঞ্চায়েতি রাজ দিবস বলে থাকি। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে আসা যাক। হুম, পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোন দেশ 2026-এর মধ্যে ভারতে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবে? তো ব্যাপারটা কি, S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম যেটা আছে, ভারত কোন দেশ থেকে নিচ্ছে? রাশিয়া থেকে নিচ্ছে। তো রাশিয়া নিশ্চয়ই এই ডিল কমপ্লিট করবে। ঠিক আছে, তো S-400 সম্পর্কে আমরা সবাই জেনে গেছি নিশ্চয় খবরে, অপারেশন সিঁদুরের সময়। ঠিক আছে, তো S-400 সম্পর্কে আমরা আরো কিছু জানবো। S-400 তৈরি করেছে রাশিয়া। হুম, তো S-400 এর যে ডিলগুলো হয়, ডিলটা কত সালে হয় ভারতের সঙ্গে রাশিয়ার? 2018 সালে হয়। 2018 সালে হয়। তো S-400 ডিল হয়। এবার এই S-400 এর রেঞ্জ কত, বা কত দূর পর্যন্ত টার্গেট করতে পারে, বাট কোনো মিসাইল আসলে সেটাকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, মিসাইল বা এয়ারক্রাফট বা যাই হোক না কেন, হ্যাঁ, সেটা ধ্বংস করতে পারে। 400 কিলোমিটারের মধ্যে যদি কোনো মিসাইল আসে বা কোনো শত্রুপক্ষের যুদ্ধ বিমান আসে, সেই যুদ্ধ বিমানকে ধ্বংস করার ক্ষমতা রাখে S-400। ঠিক আছে, এটাকে বলা হয় মিসাইল ডিফেন্স সিস্টেম, মিসাইল বা অন্যান্য কিছুকে ধ্বংস করে আমাদের দেশকে সুরক্ষিত রাখছে। তো এই S-400 এর কটা অর্ডার দিয়েছিল ভারত? ভারত অর্ডার দিয়েছিল প্রায় 5টা মতো। ঠিক আছে, 5টা ইউনিট অর্ডার দিয়েছিল। সেই 5টা ইউনিটের মধ্যে 4টি ইউনিট ভারত পেয়ে গেছে বা আমাদের দেশ পেয়ে গেছে। এখন একটা ইউনিট বাকি আছে, সেটা হচ্ছে 2026-এর মধ্যে তারা, রাশিয়া বলেছে, সরবরাহ করবে। তো S-400 হচ্ছে টার্গেট কটাকে করতে পারে একসঙ্গে? একসঙ্গে হচ্ছে 36টা মিসাইলকে একসঙ্গে টার্গেট করার ক্ষমতা রাখে। ঠিক আছে, তো S-400 তো রাশিয়ার তৈরি, তো ভারতের এমন কিছু নেই? ভারত এরকম কোনো কিছু প্রজেক্ট তৈরি করছে না, বা আমাদের দেশে এরকম কিছু হচ্ছে না স্বদেশি জিনিস? তো সেটাও হচ্ছে, সেটা সম্পর্কে আমরা জানছি। তো ভারতের প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট কুষা। ঠিক আছে, প্রজেক্ট কুষা, প্রজেক্ট কুষা। এই প্রজেক্টটা হচ্ছে কত সাল নাগাদ আমরা পেতে পারি ডেলিভারি, বা ট্রায়াল কমপ্লিট হতে পারে 2028 থেকে 2029-এর মধ্যে। তো এই প্রজেক্ট কুষাকে ডেভেলপ করছে DRDO, আমাদের ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, DRDO। তো এটা কি, এটা হচ্ছে লং রেঞ্জ মিসাইল। ঠিক আছে, লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। যেমন কি এটা হচ্ছে 400 কিলোমিটার, এটা নিশ্চয়ই আরো বেশি হবে লং রেঞ্জ। এখনো কত সেটা জানা যায়নি। লং রেঞ্জ, লং রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম। তো ঠিক আছে, এরকম আরো ভারতের আছে সমর। গতদিন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে বলেছি সমর, তারপরে হচ্ছে আকাশ, তারপরে হচ্ছে স্পাইডার, এগুলো সব ভারতের আরো আছে। তো পরবর্তী প্রশ্নতে যাওয়া যাক। ঠিক আছে, মাদুরাইয়ের মাদুরা কলেজে, হ্যাঁ, গবেষক কি করেছে? একজন গবেষক ছিল, তিনি হচ্ছেন পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে, হ্যাঁ, পশ্চিমঘাট পর্বতমালার কুদ্রেমুখ পর্বতমালায় একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেছেন। তো এই উদ্ভিদের প্রজাতিটা আমি যদি দেখাতে পারতাম ভালো হতো। এক কথায় এটা এই অনেকটা এর মতন, সেই কি বেশ বলে, আমরা জলে কিছু কিছু শাক থাকে, কলমি শাক বলা হয়, কলমি শাকের মতন দেখতে অনেকটা, সরু সরু পাতা,
এতে সাদা সাদা ফুল হয়, সেই একটা প্রজাতি আবিষ্কার করেছে, ঠিক আছে। তার নাম কি, সেই বিজ্ঞানীটার নাম কি? বিজ্ঞানীটার নাম হচ্ছে পি শেলভাসিং রিচার্ড। তো এর ফুলগুলো কেমন হয়? ফুলগুলো সাদা সাদা হয়। তো এর স্পিসিসটা কেমন? এটা হচ্ছে এন্ডেমিক, মানে এক কথায় এন্ডেমিক স্পিসিস, বা প্রজাতিটা কেমন? প্রজাতিটা হচ্ছে এন্ডেমিক। এন্ডেমিক কেন বলা হয়েছে? আমরা এর আগে যখন করোনা হয়েছিল, কোভিড হয়েছিল, তখন আমরা শুনেছিলাম প্যান্ডেমিক বলে একটা ওয়ার্ড শুনেছিলাম, প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানে হচ্ছে যেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে প্যান্ডেমিক। আর এন্ডেমিক মানে হচ্ছে যেটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ, ঠিক আছে। আমি বাংলাতে লেখা যেতে পারে এই জিনিসগুলো, কিন্তু আসলে মাউসে হচ্ছি, সেই কারণে বাংলাতে লিখছি না, আমি বুঝিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে নিশ্চয়ই। তো এন্ডেমিক জিনিসটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকায় থাকবে, সেটা গোটা পৃথিবীতে বা গোটা 8-10টা দেশের মধ্যে ছড়িয়ে পড়লো সেরকম না, এটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। যেমন এটা যে কর্ণাটকের বা পশ্চিমঘাট পর্বতমালায় কুদ্রেমুখ পর্বতমালাতে অবস্থিত এটা, ঠিক আছে। উম, তো এটা এন্ডেমিক বলা হচ্ছে এই কারণে। তো এই প্রজাতিটার নাম কি দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়েছে বিজ্ঞানীর নাম অনুসারে, ঠিক আছে। তো এটার নাম দেওয়া আছে ইমপেশেন্স, ইমপে ইমপেশেন্স সেলভা সিঙ্গি, ঠিক আছে। তাহলে এটার নাম কি? প্রজাতিটার নাম হচ্ছে ইমপেশেন্স সিলভা সিঙ্গি। এটা মনে রাখতে হবে, কারণ কিছু কিছু প্রজাতি বা বৈজ্ঞানিক আবিষ্কার, এসব জিনিসগুলো পরীক্ষায় পড়তেই পারে, এগুলো মানে আশ্চর্যের কিছু না, এগুলো পরীক্ষায় পড়ে, ঠিক আছে। তো যে প্রজাতিটা আবিষ্কার হয়েছে সেটা আইইউসিএন এর কোন লিস্টে আছে? আইইউসিএন এর কোন লিস্টে আছে? আইইউসিএন এর হচ্ছে এক কথায় ইংলিশে যদি বলা হয় তাহলে এন্ডেঞ্জার্ড স্পিসিস, বা বিপন্ন প্রজাতির মধ্যে আছে, বিপন্ন। হ্যাঁ, বিপন্ন, বিপন্ন প্রজাতির মধ্যে থাকার কারণেই তো তাকে খুঁজে আবিষ্কার করতে, মানে সেই বিজ্ঞানীটা খুঁজে বের করতে পেরেছে। নাহলে এটা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাহলে নিশ্চয়ই সেটা সরি, সেটা নিশ্চয়ই আবিষ্কার করতে হতো না, সেটা অনেকদিন আগে আবিষ্কার হয়ে যেত। সেই কারণে এটা বিপন্ন বা এন্ডেঞ্জার্ড স্পিসিসের মধ্যে রেখেছে আইইউসিএন, ঠিক আছে। তো এই পশ্চিমঘাট পর্বতমালা সম্পর্কে যখন আমরা জানলাম, এই পশ্চিমঘাট পর্বতমালাকে বাঁচানোর জন্য, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, একটা কমিটি স্থাপন করা হয়েছিল, বা এর জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য একটা কমিটি স্থাপন করা হয়েছিল। সেই কমিটিটার নাম কি? গাডগিল কমিটি, ঠিক আছে। গাডগিল কমিটি, গাডগিল কমিটি মানে এক কথায় পশ্চিমঘাট পর্বতমালা বা এইসব অঞ্চলে যে জীববৈচিত্র্য রক্ষার জন্য এই কমিটিটা গড়ে উঠেছিল। তো পরবর্তী প্রশ্ন আছে, হুম, পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্রীষ্মমণ্ডলীয় বন সংরক্ষণের জন্য কোন দেশ প্রথম ট্রপিক্যাল ফরেস্ট ফেভার কি এটা ফেরেভার ফেসিলিটি বিনিয়োগ করেছেন? এক কথায় ফরেভার, হ্যাঁ, ফরেভার। তো কি বলছে এখানে? ট্রপিক্যাল ফরেস্ট ফরেভার ফেসিলিটি, বা টিএফএফএফ, এই ফেসিলিটিটা কোন দেশ মানে করেছে, মানে এই ফেসিলিটিটা চালু করেছে? তো এটা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। ব্রাজিলের এই ফেসিলিটি চালু করার কারণ কি? ব্রাজিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানে ট্রপিক্যাল ফরেস্ট আছে যে অঞ্চলে, বা অ্যামাজন ফরেস্ট আছে, ঠিক আছে। ব্রাজিলে হচ্ছে, ব্রাজিলে কোথায় আছে? ব্রাজিলে অ্যামাজন ফরেস্ট আছে। সেই অ্যামাজন ফরেস্টের এটা একটা কি, এটা হচ্ছে ট্রপিক্যাল বা ক্রান্তীয়
এভারগ্রিন ফরেস্ট বা চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ, বাংলাতে লেখার চেষ্টা করছি। ক্রান্তীয় চিরহরিৎ, চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ ফরেস্ট, ঠিক আছে, রেন ফরেস্ট এক কথায়, ঠিক আছে। তো এই অ্যামাজনের এটা একটা রেন ফরেস্ট বা বৃষ্টি, কি বেশ বলবো বাংলাতে, কি বলবো, বর্ষা, বর্ষাবন, ঠিক আছে, বর্ষাবন, বর্ষাবন এটা একটা। আর এটাকে বলা হয় পৃথিবীর হৃৎপিণ্ড বা ফুসফুস বলা হয়, সরি, লাংস বলা হয়, ঠিক আছে, লাংস অফ আর্থ, ঠিক আছে। তো এই যে অ্যামাজন ফরেস্ট, সেই অ্যামাজন ফরেস্টকে বাঁচানোর জন্য ব্রাজিল কি করেছে, ব্রাজিল একটা ফান্ডের ব্যবস্থা করেছে। যেমন কি আমরা, যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা অন্যান্য এডিবি আছে, তারপরে হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আছে, বা আরও ওদিকে যদি আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক আছে, এইসব ব্যাংক যেগুলো আছে সেই আদলে একটা ব্যাংকের নির্মাণ করার কথা বলেছে। সেইখানে বিভিন্ন দেশ তারা ডোনেশন করতে পারে সেই টাকাতে, যাতে ভবিষ্যতে এই ব্রাজিলের অ্যামাজন ফরেস্টের মানে এক কথায় কনজার্ভ করতে পারে বা শুরু তার সেটাকে সংরক্ষণ করতে পারে। তো এই এত হঠাৎ করে সব জিনিস করার কারণ কি, এতদিন সে অ্যামাজন জঙ্গলে আগুন লাগছে, যাই হোক সব কিছু হচ্ছে, কিন্তু তাও এতদিন তো হলো না, কিন্তু হঠাৎ করে এটা হলো কেন? হঠাৎ করে হওয়ার কারণ হচ্ছে COP30 যেটা হবে, হ্যাঁ, COP30 যে কনফারেন্স অফ পার্টিস বলে একটা যে বৈঠকটা হয়, এক কথায় পরিবেশ বিষয়ের বৈঠক, সেই বৈঠকটা ব্রাজিলে হবে, ঠিক আছে, এই ব্রাজিলে হবে, সেই কারণে এত তোড়জোড়, ঠিক আছে। তো আমরা কপ যখন আসলো, তো COP28, হুম, COP28 কত সালে হয়েছিল, কত সালের কোথায় হয়েছিল? 2023 সালে হয়েছিল, ইউএই তে হয়েছিল, ঠিক আছে। আর COP29, COP29 হচ্ছে কত সালে হয়েছিল? 2024 হয়েছিল, হুম। COP29 এটা কোথায় হয়েছিল? আজারবাইজান বাকুতে, ঠিক আছে, আজারবাইজান বাকুতে, বাকু শহরে। এবার যেটা হবে, এটা মেবি 2025 হবে কি COP30। হ্যাঁ, 2025 হবে নভেম্বরের দিকে, ঠিক আছে। COP30 2025 হবে। সরি, একটু আমি কিছু কিছু জিনিস মাথায় থাকে না, সেই কারণে একটু দেখে নিতে হয়। তো COP30 2025 হবে, ঠিক আছে, সেই কারণে এত তোড়জোড়। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কোন দেশের ক্রিকেট দলকে স্থগিত বা সাসপেন্ড করছে, ঠিক আছে, সাসপেন্ড করেছে কোন দেশের একে? ইউএস এর টিমকে সাসপেন্ড করেছে। তো কোন মানে সাসপেন্ড করার কারণ কি? সাসপেন্ড করার কারণ হচ্ছে তারা কিছু কিছু নিয়ম মানছিল না, যেটা আইসিসির নিয়ম ছিল, সে আইসিসির নিয়ম মানছিল না, ঠিক আছে। তো সেই কারণে ইউএস এর টিমকে, ক্রিকেট টিমকে সাসপেন্ড করেছে। কোথা থেকে সাসপেন্ড করেছে? ইউএস এর টিম যে আগামী লস অ্যাঞ্জেলসের 2028-এ যে অলিম্পিক হবে, লস অ্যাঞ্জেলসে যে 2028-এ অলিম্পিক হবে, সেটা অলিম্পিকটা কি মোডে হবে? T20 মোডে হবে, ঠিক আছে, T20 প্যাটার্নে হবে। সেই T20 প্যাটার্নে
ক্রিকেট হবে অলিম্পিকে। হুম। তো সেইখানে অংশগ্রহণ থেকে মানে এক কথায় স্থগিত করেছে ইউএসএ ক্রিকেট টিমকে। তো যখন আইসিসির কথা আসলো তখন আইসিসি সম্পর্কে আমরা কিছু জানি। হ্যাঁ, আইসিসি সম্পর্কে কিছু একটু জানি। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির কত সালে স্থাপিত হয়েছিল? 1909 সালে স্থাপিত হয়েছিল, ঠিক আছে। আইসিসি 1909 সালে স্থাপিত হয়েছিল। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাই হেডকোয়ার্টার। হুম। আইসিসির হেডকোয়ার্টার দুবাই। আইসিসির চেয়ারপারসন কে আছে? আইসিসির চেয়ারপারসন আছে জয় শাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোশ হাসনাহ উৎসব নববর্ষ উৎসব উপলক্ষে কোন সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন? উত্তর হচ্ছে এখানে জুইশ কমিউনিটি। উত্তর হচ্ছে বি, জুইশ কমিউনিটি। জুইশ মানে কি বাংলাতে যদি আমরা বলি সেটা হচ্ছে ইহুদি। হ্যাঁ, ইহুদি কমিউনিটিকে বা ইহুদিদের এই রোশ হাসনাহ উৎসবে বা এই নববর্ষ উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। তো এই ইহুদি কমিউনিটি কোথায় বাস করে? ইসরায়েলে বাস করে। ইসরায়েলে বাস করে। তো আরেকটা উৎসব যেটা খুব আসে পরীক্ষায়, বা আরেকটা যেটা যে কমিউনিটির নববর্ষ আসে, সেটা হচ্ছে পার্সি কমিউনিটি। পরীক্ষাতে অনেক সময় দেখা যায় সেই পার্সি কমিউনিটির নব উৎসব হচ্ছে নববর্ষের যে উৎসব হচ্ছে সেটার নাম হচ্ছে নবরোজ ফেস্টিভ্যাল। নবরোজ ফেস্টিভ্যাল, ঠিক আছে। এটা হচ্ছে পার্সি কমিউনিটির নববর্ষ। তো এগুলো পরীক্ষায় আসে। তো আজকের মতো এখানেই। হ্যাঁ, তার আগে কিছু বলার আছে। আমরা যে একটা হোয়াটসঅ্যাপ আর একটা হোয়াটসঅ্যাপ আর একটা হচ্ছে টেলিগ্রামের যে স্পেশালি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য একটা মানে চ্যানেল, এই গ্রুপ খুলেছি। সেই গ্রুপগুলোতে আপনারা জয়েন হয়ে যান, কারণ সেখানে আমরা বিভিন্ন আপডেট, আমাদের যে কোর্সের সম্পর্কে আপডেট এবং বিভিন্ন মক টেস্ট বা কুইজ যদি আমরা ফ্রিতে দিই বা পেড বিষয়ে, সমস্ত বিষয়ের কিছু আপডেট আমরা এখানে দেবো। আর টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন। যাদের টেলিগ্রাম নেই তারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট বানিয়ে নেবেন, ঠিক আছে। কারণ সেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড যে আমরা আজকে যেগুলো পড়লাম সেগুলো পরের দিন সকালবেলায় সেই রিলেটেড আমরা কুইজ করি, ঠিক আছে। কুইজ করি।